শম্ভু মিত্রের রচিত বিভাব। এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন। শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর। ইনি বহুরূপে নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। আর বৌদি তৃপ্তি মিত্র। বহুরূপের সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন। নাটকটির শুরু দর্শকের সঙ্গে শম্ভু মিত্রর একটি লম্বা কথোপকথন দিয়ে। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। সাদা সিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র। তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন, কোন এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই, সিন সিনারি আলো ঝালোর কিছুই আমাদের নিজেদের নেই। সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করবার বোকামিটা। তাও যদি বা জোগাড় যন্তর করে অভিনয়টা ফাঁদি, সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। তারা পেশাদারের কাছে খাজনা নেন না, কিন্তু আমাদের কাছে নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না। তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন, এবং সেই নেওয়াটা এমন বিচিত্র সারাশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বোম কালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, যাতে স্টেজের দরকার হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিন সিনারি, দরজা জানালা, টেবিল বেঞ্চি কিছুরই দরকার হবে না, এমনকি বাংলা সরকারও না। বুদ্ধিটা কি করে এলো তা বলি। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথরহনম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। কিন্তু কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতেই পারে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চড়লেন। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না। কিন্তু কি সেই ভঙ্গি যা আজকের দর্শক মেনে নেবে? পুরো দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, তামে ঘোড়া নেই করে চাঞ্চল খাবার নেই আসিবি। দূত অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার মতো হেট হেট করতে করতে বেরিয়ে গেল, এবং একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল। দর্শক কিন্তু কেউ হাসলো না, সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দূত ঘোড়ায় চড়েই গেল এবং এলো। আরেকবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মঞ্চের এক পাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করল। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে ভগবানের কাছে নালিশ জানাতে। চলল বটে, কিন্তু বেরিয়ে গেল না। তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেয়ে যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে। তারপর অপর এক পাশে গিয়ে কালপরিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করতে থাকলো। এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, সে দর্শকের সামনেই মুখে একটা দাড়ি গোঁফ এঁটে পুরুত সেজে অপর পাশের চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিল, এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে এসব দেখে মেনে নিল। দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা, কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না। এ শহরে কত কত ইংরেজি জানা লোক, তারা ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ দেখে আর পেন্টুলুন পড়ে ইংরেজি বলে, তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। রুশ দেশের এক বিখ্যাত চিত্র পরিচালক, নাম আইজেনস্টাইন, একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে। যেমন ধরুন, কোন এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছে। মনে করুন
তিনি এই স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন এবং তার ঠিক পিছনে দুজন লোক একটা মস্ত দুর্গদার হাতে করে দাঁড়িয়ে রইল। তারা শিফটার। স্টেজের উপর তাদের উপস্থিতিতে কেউ কিচ্ছু মনে করেন না। নাইট 2-3 পা এগোলো আর সেই শিফটাররা বড় দরজা রেখে দিয়ে একটা অপেক্ষাকৃত ছোট্ট দরজা ধরে দাঁড়ালো। এরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছে, তখন দেখা যায় শিফটাররা এই এতটুকু একটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো আর কি। মানে নাইট কত দূর এসে পড়েছেন তাই বোঝানো হলো। আর তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে। সেই লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণ ভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিক ভাবে মরে গেল। সে মরারও বাহার কত, অর্থাৎ আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিচুড়ি দেখে বাস্তব মরা নয়, সে খুব আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। ধরুন একবার হয়তো হাতটা নড়ে উঠলো, তারপর একটা ঠ্যাং তিরতির করে কাঁপলো, তারপর মুন্ডুটা দুবার নড়লো, চোখটা দুবার ঘুরলো, ব্যাস তারপর জিভ বের করে ইন্তেকাল ফরমালো। এবং সেই সময় যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে, তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলেই যায়, তো দর্শকরা কিচ্ছু মনে করে না, কারণ স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে, স্বামীরা তো অবান্তর। এই পড়ে বুকে ভরসা এলো, কারণ সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। এবারে নিশ্চয়ই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন। আর তো কিছুই না, খালি মেনে নেওয়া। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বন এবং আমি একটা হনুমান, তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো? সকলে মিলে আমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেন যে আমি তাই। তাহলে সেই মনে করাটাই আর একটু বেশি করে করুন না, সব ঝঞ্ঝাট মিটে যায়। যেমন ধরুন আমি কারো বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি আর ডাকছি, অমর, অমর আছো নাকি? অমর স্টেজে আসে। কে? শম্ভু তার মুখোমুখি দাঁড়ায় অমর, কিন্তু দোতলা থেকে নিচে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে, আরে শম্ভুদা, কি ব্যাপার? নিচে দাঁড়িয়ে কেন? চলে আসুন। অমরের সামনেই দাঁড়িয়ে শম্ভুদা বলে উপরের দিকে তাকিয়ে, কি করে যাব? দরজা বন্ধ যে। ঠেলুন, খুলে যাবে, সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। ও তাই নাকি? শম্ভু দরজা ঠেলার ভঙ্গি করেন, সামনে যেন সিঁড়ি দেখতে পান। সিঁড়িতে উঠবার ভঙ্গি করতে করতে শম্ভু বলেন, আমি তো বুঝতেই পারিনি। কিভাবে বুঝবেন? এভাবে তো কোনোদিনও আসেননি। ততক্ষণে শম্ভু মিত্র ওপরে উঠে এসেছেন। তারপর কি ব্যাপার? হঠাৎ এই সময়, মানে এরকম অসময়? এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারো হাসাতে এলাম, বা হাসির খোরাক জোগাড় করতে এলাম। সম্পাদক বলেছেন হাসির নাটক করতে হবে, তার নাকি দারুণ বক্স অফিস। হাসাতে এলেন? তা বেশ, চলুন বসার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি। আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। কথা বলতে বলতে তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে যেন অন্য ঘরে এলেন। এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বললেন, নিন বসুন এই চেয়ারটাতে, আমি জানলাটা খুলে দিই, যা গরম। অমর পিছনে গিয়ে কল্পিত জানালা খোলেন। সৌন্দর্য অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করে থাকেন। বাহ, বেশ বাতাস আসছে তো। হ্যাঁ, দক্ষিণমুখী জানালা যে, কি বেশ আরাম করে বসেছেন তো। অমর এসে শম্ভু মিত্রের পাশে বসে। কি হে, সিগারেট আছে নাকি? হ্যাঁ নিশ্চয়, এখন আপনি যা চাইবেন তাই পাবেন আমার কাছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন অমর। প্যাকেট থেকে যেন একটা বার করে শম্ভু মিত্র আরেকটি নিজের মুখে নেয়। অন্য পকেট থেকে দেশলাই বার করে দুজনার সিগারেট ধরান এবং উভয়ে খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করেন। কি চা খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, খেতেই পারি, যদি অসুবিধা না হয়। আরে না, অসুবিধা আবার কি? বাদিকে উনিশের কাছে গিয়ে অমর বলেন, বৌদি 2 কাপ চা। যদি অসুবিধা হয় তাহলে। না না, কোনো অসুবিধে হবে না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। অমর এসে আবার নিজের চেয়ারে বসার ভঙ্গি করেন। প্রায় সঙ্গে সঙ্গে বৌদি তথা তৃপ্তি মিত্র 2 হাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন। এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের
সিগারেটের দিকে চেয়ে বলেন, এ এত বড় সিগারেটটা নষ্ট হবে? ঠিক আছে ফেলে দিন না, আবার দেবো। ও দাতা কর না যে। কিছুক্ষণের জন্য। শম্ভু মিত্র সিগারেট ফেলে দেন, পায়ের উপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন। অমরকেও সেই একই রকম আরাম পেতে দেখা যায়। বৌদি দুজনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তা কি খবর? এই এলাম আর কি। শুধু এলেন না, হাসাতে এলেন? ও, তা কই? হ্যাঁ কই হাসান। শম্ভু নিজের কল্পিত বসবার ভঙ্গি নির্দেশ করে। কেন হাসি পাচ্ছে না? হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। না। কল্পিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে শম্ভু বলেন, সে কি, এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না? আরে এত হবে না শম্ভুদা, এটা হবে। এতে হবে না। অমরও দাঁড়িয়ে ওঠে। হ্যাঁ, এতে কোনো গল্প নেই, কোনো যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপেল নেই, আমাকে হাসি পেলেই হলো। ও হিউম্যান ইন্টারেস্ট, পপুলার অ্যাপিল কিছুই নেই না? তাহলে তাহলে কি করা যায়? তাহলে তাহলে সকলে গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করে, এক একজন এক এক রকম। আচ্ছা, আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন না বলুন। আচ্ছা, পপুলার করতে হবে, এই তো। তা পৃথিবীতে সবচেয়ে পপুলার, সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস কি? সবচেয়ে পপুলার লালাপ্পা। না না, তার চেয়েও পপুলার। তার চেয়েও পপুলার কি? প্রেম। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। নিশ্চয়ই, দেখছো না বার্থ রেট কি হাই। বেশ, তাহলে সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেম হয়, তাহলে আমাদের কি করা উচিত? কি করা উচিত? প্রেমে পড়া উচিত। আহা, সে তো ব্যক্তিগত ব্যাপার। আমাদের আমাদের একটা লাভ সিন করা উচিত। লাভ সিন? লাভ সিনটা আবার কি? আরে লাভ সিন বুঝেন না? মানে প্রেমের হ্যাঁ অভিনয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। লাভ সিন ও বায়োস্কোপে দেখেছি। আচ্ছা, তাহলে একটা লাভ সিন করা যাক। কিন্তু তাহলে তো এই টেবিল চেয়ারগুলো সরাতে হবে। হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি। দুটো কল্পিত চেয়ার এবং একটা টেবিল ওরা দুজনে নিয়ে যেন রেখে আসে একদিকে। রেখে হাত ছেড়ে বৌদির কাছে এসে দাঁড়ায়। আচ্ছা, লাভ সিন করতে হলে প্রথমেই কি দরকার? কি? চাঁদ আর আকাশ? খোলা বাতাস। আরে ওসব তো পরে, তারও আগে দরকার একজন নায়ক এবং নায়িকার। হ্যাঁ সে তো বটে, নইলে একা চাঁদ আর কি করবে? হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া। আচ্ছা, তাহলে আমাদের দরকার একজন নায়ক এবং একজন নায়িকা। নায়িকার দরকার? বলেই তাড়াতাড়ি দর্শকদের দিকে তাকিয়ে শম্ভু নায়িকা খোঁজবার ভঙ্গি করেন। বৌদি অমরের কাছে গিয়ে বলে, নায়িকা তো আমিই হতে পারি। তুমি? তুমি হবে? হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, বৌদি হন না, অনেকদিন থেকে আমাদের দলে রয়েছেন। আচ্ছা তাহলে তুমিই হও। আচ্ছা, নায়িকা তাহলে আমিই হলুম। এখন নায়ক? অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। বৌদি একবার শম্ভু মিত্রের দিকে, একবার অমর গাঙ্গুলিকে যেন পরখ করে দেখেন, তারপর সিদ্ধান্ত নেন। বৌদি শম্ভু মিত্রকে বলেন, আচ্ছা, নায়ক তুমিই হও। আমি? বৌদির কথা শুনে অমর স্পষ্টতই হতাশ হয়। তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য হাসবার ভঙ্গি করে বলে, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, ও আপনি হন, আপনি হন। আমি হব? আমাকে অবশ্য মানায় ভালো, চেহারাটা তো। সে অবশ্য আমাকে কি আর কম মানায়, যাকে ও আপনি হন। এখন তাহলে তুমি নায়ক আর আমি নায়িকা। আর এই ঘরটা ধরো রাস্তা। রাস্তা মানে পাবলিক থরোফেয়ার? আরে বাবা, ঘরটা রাস্তা? হ্যাঁ, এইটা একটা রাস্তা। এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে। রাস্তায় তাদের দুজনের ধাক্কাধাক্কি হবে। রাস্তায় ধাক্কা ধাক্কি হবে? আর তাতেই হবে পরিচয়। হ্যাঁ হ্যাঁ, লাভ সিনে তাই হয়। নাও নাও, আমি যাচ্ছি, তুমি এসো। শম্ভু এবং বৌদি দুজনে একটু পিছিয়ে গিয়ে স্টার্ট নিতে যান। শম্ভু মিত্র হঠাৎ চেঁচিয়ে ওঠে, আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো নায়ক। তা এই নায়ক কে? মানে সে কোত্থেকে আসছে? অফিস, কলেজ থেকে? না বাবা বলাও যায় না আজকাল, স্কুল থেকে? নায়ক আসছে, এটাই হলো বড় কথা। নায়ক নায়ক। ও নায়ক নায়ক, তার
অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। বাহ, বেশ তো, ঠিক আছে, আমি যাচ্ছি। দুহাত জোর করে প্রণাম করে শম্ভু বলে। জয় নটনাথায়। শম্ভু চলতে শুরু করে। ওদিক থেকে বৌদিও আসছিলেন। মাঝপথে দুজন আর ধাক্কা লাগে। বৌদি এক পা পিছিয়ে যায়। উফ, কি আপ দেখতে নেই, চোখ খুলে চলতে জানেন না? আপনি আপনি বৌদি হঠাৎ শম্ভু মিত্রের গালে একটা চড় বসিয়ে দেন। আরে আরে আরে, এ কি হচ্ছে? মারামারি কেন? লভ সিন, লভ সিন। এ বড় চোখ মিলাচ্ছি। তা আমি কি করব? আমতা আমতা করো, আমতা আমতা করো। ये देखिए बात ऐसी हुई মানে ব্যাপারটা হলো মানে আপনাকে দেখে মানে আমি মানে বৌদির চোখের কোণ দিয়ে সলজ্জ ভঙ্গিমায় শম্ভু মিত্রের দিকে তাকিয়ে হঠাৎ বাঁদিকে উইন্ডসের দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বলেন। প্লেব্যাক। নেপথ্য থেকে বেজে উঠল হারমোনিয়াম। একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। মালতী লতা দোলে। গানের লাইনটি কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া। বৌদি গানের কথায় সঙ্গে ঠোঁট মেলাতে থাকে এবং দুহাত দিয়ে ধরে থাকে একটা কল্পিত গাছের ডাল। শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি অবাক হয়ে তাকিয়ে থাকেন এবং তাদেরকে বোঝানোর জন্য তিনি বলেন, গাছের ডাল, গাছের ডাল। আবার গান আরম্ভ করেন। মালতী লতা দোলে। গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল। শম্ভু মিত্র বলে ওঠেন, আরে যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? ওই দলে দলে করে। নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন, আরে সব সময় কি এস্থেটিক দিক দেখলেই চলে? বক্স অফিস বলেও তো একটা কথা আছে। আর বংশদণ্ড বলে একটা কথা আছে, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। আরে এই কি রবীন্দ্রনাথের গান? বিশ্বভারতী কি পারমিশন দেবে? আর দিলেও সে অনেক টাকা, আর তাছাড়া ওসব বাদ দিয়ে হাসি পাবে না এর থেকে। ঠিক ঠিক, কিন্তু লোক হাসবে না। আমার তো হাসিই পাচ্ছে না। তাহলে তাহলে সবাই আবার গম্ভীরভাবে ভাবতে শুরু করে। হঠাৎ বৌদি বলে ওঠে, আচ্ছা, আমি আরেকটা চেষ্টা করব। কি চেষ্টা? হ্যাঁ, চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। ধরো আমরা যদি আরেকটা লাভ সিন করি। আরে এর মাথায় খালি লাভ সিন করে নি। আরে চুপটা দেখুন। না না, এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন। প্রোগ্রেসিভ লাভ সিন? কিরকম? প্রোগ্রেস করতে করতে লাভ? নাকি লাভ করতে করতে প্রগ্রেস? বাবা, সমস্ত লাভই তো দেখি বিয়ের 2 বছরের মধ্যেই গনফট। আহা, দেখোই না, তোমরা কিছুই না দেখে মন্তব্য করতে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে মন্তব্য করবো। নিন নিন, আরম্ভ করুন। হ্যাঁ, আরম্ভ কর, দেখাই যাক। বেশ, তাহলে আরম্ভ করছি। নায়ক আছে, নায়িকা তো আছেই, এখন একজন পুলিশ দরকার। যে পুলিশ? দেখো ফ্যাশন, এখানে পুলিশ করতে পাবো? কেন? আপনি হন না। হ্যাঁ হ্যাঁ, আপনিই হন। আমি পুলিশ মানে এই চেয়ার? হ্যাঁ, 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। আমার 33 ইঞ্চি। ও, তাহলে তুমি তো করে সার্জেন্ট হয়ে যাবে। যাক, তাহলে সব হয়ে গেল, এবারে আরম্ভ করা যাক। বৌদি পিছনের দিকে তাকান। আচ্ছা, এখানে তো একটা জানালা আছে, হ্যাঁ, দক্ষিণমুখী। আর তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে। হ্যাঁ, সমাদ দাঁড়লেন। আচ্ছা, ঠিক আছে। বৌদি অপরকে বলেন, আপনি শুনুন, ও যখন দৌড়ে পালাবে আপনি তখন কি ওকে ধরবেন। কে? ওমর আমাকে ধরবে? কেন পারবো না ভাবছো? হ্যাঁ, ও লোককে ধরে ফেললাম। আচ্ছা, দেখাই যাক। অমর পিছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি করে। বৌদি একবার ভেবে নিয়ে ছোট ছোট স্টেপে দৌড়ে কল্পিত জানালার নিচের দিকে তাকান। হঠাৎ কি যেন দেখে ভয় পেয়ে শম্ভু মিত্রের কাছে দৌড়ে এসে বলে, ওগো, এক্ষুনি দেখলাম রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই তোমাকে ধরতে আসছে। তুমি পালাও, পায়ে পড়ি, তুমি পালাও। শম্ভু একটু হেসে হাত দুটো বুকের উপর রেখে একটা পা নাচাতে নাচাতে বলে, কেন আমাকে ধরবে কেন? বাহ, তোমাকে ধরবে না? তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তোমাকে ধরবে না তো কাকে ধরবে? এই আমি কেন পলিটিক্যাল লিডার হতে যাব? এসব জাতা কথা বলো না তো। আরে এসব কি কথা? এখন কে সত্যি বলে মনে করবে শেষে হাসাতে গিয়ে কাঁদতে হবে। হ্যাঁ, বহুরূপী তখন লাটে উঠবে। না না মশাই, এসব সত্যি নয়, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আরে মহা মুশকিল হলো তো। তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও, তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে কোত্থেকে? গল্পটা প্রোগ্রেসিভ হয় কি করে?
গল্পটা প্রোগ্রেসিভ হবে না? না তাহলে 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 হয়েই গেল শম্ভুদা। দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি। শম্ভু সামনের কপালের চুল নামিয়ে চিন্তার ভঙ্গি করে। না না, আর চিন্তা নয়। ওগো, তুমি পালাও। চলো চলো ওই সিঁড়ি দিয়ে। দুজনে ছোট ছোট স্টেপে দৌড়ে প্রায় ফুটলাইটের কাছে যান। হঠাৎ বৌদি থেমে গিয়ে বলে, না 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 না, সিঁড়ি দিয়ে নয়। ওরা বোধহয় সিঁড়ি দিয়ে উঠে আসছে। তুমি তুমি ওই জানলা দিয়ে পালাও। আবার সেইভাবে দৌড়ে পিছনের নির্দিষ্ট জানালার কাছে গিয়ে থেমে যান। নাও, তুমি এই জানলা দিয়ে লাফিয়ে পালাও। এই জানলা দিয়ে? জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে শম্ভু ভয় পান। হ্যাঁ, তো উঁচু থেকে লাফাবো। হ্যাঁ হ্যাঁ, লাফাও। তুমি তো নায়ক, তুমি তো সহজে মরবে না। ওগো, তুমি পালাও। তুমি বীর, তুমি পালাও। বীর হয়ে পালাবো? শম্ভু এক হাত দিয়ে কল্পিত জানালার গড়ান ধরেন এবং একটা পা সেই জানালার উপর রাখেন, রেখে বলেন, তা আমারও তো কিছু বলার দরকার। আমি কি বলবো? বর্ণাঢ্য শো থেকে ডায়লগ বলো। বার্নার্ড শা? আচ্ছা। শম্ভু জানালা থেকে হাত পা নামিয়ে একটু সাহেবি কায়দায় বলেন, The night is calling me. 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 আরে ধুর, মনেই পড়ছে না। আমি বরং তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে। বলে জানালার নিচে তাকিয়ে নিচে লাফিয়ে পড়ার ভঙ্গি করেন এবং লাফিয়ে নিচে থেকে উপরের দিকে তাকিয়ে বলেন। বৌদি জানালা ধরে নিচের দিকে তাকিয়ে বলে, আমি তো এখানেই থাকবো, যদি মনে হয় সময় পাও। শম্ভু মিত্র নিচে থেকে হাত নাড়েন। বৌদি কান্নার ভঙ্গিতে মুখে হাত দিয়ে জানালার কাছে দৌড়ে চলে আসেন ফ্রন্ট স্টেজে। যেন কান্নায় ভেঙে পড়ে। অমর এতক্ষণ নিচে দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল। হঠাৎ যেন সে দেখতে পেল বাড়ির জানালা দিয়ে কে লাফিয়ে পড়লো। সেই দিকে তাকিয়ে অমর বলে উঠল, আরে খিড়কি সে কে উতর আয়া, ছোট্টা হোঙ্গে জরুর, আরে পকড়ো। এই সেরেছে, এই আবার কি ফ্যাশন? শম্ভু মিত্র অমর গাঙ্গুলি নিজেদের জায়গায় দাঁড়িয়ে খুব জোরে দৌড়ানোর ভঙ্গি করেন। সেইভাবেই দৌড়াতে দৌড়াতে অমর চিৎকার করতে থাকে, পকড়ো পকড়ো। কিছুক্ষণ পরে হঠাৎ দুজনা থেমে যান। অমর মুখ মুছতে মুছতে সামনের দিকে চলে যান। একটু গম্ভীর তার মুখ। শম্ভু মিত্র ও বৌদি উৎসুক দৃষ্টিতে তার পেছনে পেছনে যান। কি হলো? কেমন হলো? হলো না, কিছুই হলো না। কিছুই হলো না মানে? হাসি পেল না? না, হাসি পেল না। শম্ভুর দিকে তাকিয়ে বৌদি বলেন, কি, তোমারও হাসি পেল না? হ্যাঁ, আমার মানে একটু একটু হাসি পাচ্ছিল। নায়ক হয়ে বসে আছেন, হাসি তো পাবেই। তাহলে আপনার হাসি পেল না? না, এতে আমার হাসি পেল না। তাহলে আপনার হাসি পেল না? মা, পেল না। তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবেও না। বৌদি রেগে স্টেজ থেকে ছুটে যান। আরে আরে আরে, দিলে তো রাগিয়ে। সত্যি কথা বলার দোষ। কে বলেছে সত্যি কথা বলতে? সংস্কৃত পড়নি? মা ব্রুয়াং সত্যম অপ্যম। সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। তাহলে তাহলে শম্ভু মিত্র প্রথমে কোমরের পিছনে হাত রেখে এবং তার পিছনে অমরও সেই একইভাবে নিজের পিছনে হাত রেখে দাঁড়ান বিশেষ ভঙ্গিতে। সেইভাবে একবার স্টেজের ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে ঘুরতে থাকেন। মুখে ভীষণ চিন্তা। হঠাৎ শম্ভু মিত্র অমরের পিঠে ধাক্কা দিয়ে বলেন, হয়েছে। কি হয়েছে? আরে জীবন কোথায়? অমর বুকে হাত দিয়ে হাতটা অনুভব করতে করতে বলেন, কোথায়? আরে রাস্তায়, মাঠে, ঘাটে। এই চার দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। হাসিও পাবে না। সুতরাং চলো বাইরে। হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পেয়েই যাবে। চলো যাওয়া যাক। দুজনেই সেই জায়গাতেই দুবার বৃত্তাকার ঘুরে সিঁড়ির কাছে আসেন এবং কল্পিত সিঁড়ি দিয়ে নেমে নিচে আসেন। দরজা বন্ধ করে দিয়ে যেন রাস্তা দিয়ে চলতে থাকেন চারিদিকে দেখতে দেখতে। একটু হেঁটে তারপর এক জায়গায় দাঁড়িয়ে থেকে আবার হেঁটে যাওয়ার ভঙ্গি করেন। কই হে, কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, জীবন শুকিয়ে যাচ্ছে এ থেকেই বোঝা যায়। হঠাৎ এক পাশ থেকে একজন লোক একটা মোটর আঁকা ছবি করে আওয়াজ করতে করতে ওদের ক্রস করে চলে যায়। আর একটা লোক বাসের ছবি নিয়ে অন্য দিক থেকে আসে। অমর যেন বাস চাপা পড়ছিল। শম্ভু মিত্র টেনে নেন ও বাস ড্রাইভারকে বকে ওঠে। আরে আরে, কি হচ্ছে নাকি? মানুষ চাপা দেবে নাকি? বাস ড্রাইভার নিজের ভাষায় চেঁচিয়ে ওঠে, আরে মশাই, দাঁড়িয়ে গিয়ে গল্প করুন।
রিক্সার ছবি নিয়ে মুখে চুপ চুপ করতে করতে একটি লোক ঝুঁকে চলে যায়। শেষে একটা লোক ট্রামের ছবি নিয়ে ঢুকে ট্রামের ঘন্টি ঠ্যাং ঠ্যাং আওয়াজ। সেই সোজা রাস্তা ধরে মঞ্চের একদিক থেকে অন্যদিকে চলে যায়। শম্ভু মিত্র বলেন, দেখেছো ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলেছে। ওরা তখন হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলেছে। না, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই ইত্যাদি। শম্ভু মিত্র সেই দিকে তাকিয়ে দূরে মিছিল দেখতে পেয়ে বলে ওঠেন, এই দেখো আবার মিছিল আসছে। এই নিয়ে নাটক লেখো, দেখো পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না। শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। এই যে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পালাও। বলেন কি? দুজনের হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইং দিয়ে পালিয়ে যান। মিছিল ঢোকে। অভিনেতার বাঁ হাতের পিছনে উইং দিয়ে কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে। সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে, যেন ফেস্টুন বা পতাকা কিছু ধরে আছে। খুব ছোট ছোট স্টেপে এগোয় তারা। আস্তে আস্তে মুখে বলতে থাকে, চাল চাই কাপড় চাই ইত্যাদি। এরা কিছুটা ঢুকে গেলে অন্য দিক থেকে, অর্থাৎ অভিনেতার ডান হাতের গেট উইং দিয়ে একজন সার্জেন্ট এবং দুজন পুলিশ অফিসার ঢুকে। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। পুলিশের হাতে বন্দুক ধরে রাখার ভঙ্গি। সার্জেন্ট মুখে বলতে বলতে আসেন, লেফট রাইট, লেফট রাইট। ওদের কাছে এগিয়ে বলেন, হল্ট। পুলিশেরা মার্চ বন্ধ করে। শোভাযাত্রীরা একই জায়গায় দাঁড়িয়ে চলার ভঙ্গি করতে থাকে এবং ওই একই কথা বলে যেতে থাকে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। তোমরা ফিরে যাও। কেউ উত্তর করে না। একইভাবে স্লোগান দিতে থাকে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। তোমরা ফিরে যাবে কি না? শোভাযাত্রীদের মধ্যে সামনের মেয়েটি বলে ওঠে, না। তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব। শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়। উচ্চগ্রামে আবার শুরু করে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। সার্জেন্ট প্রচন্ড রেগে পুলিশের দিকে আরেকবার মিছিলের দিকে তাকায়। পরে পুলিশদের বলে, রেডি? এই পুলিশেরা বসে পড়ে এবং কল্পিত বন্দুক তাক করে ধরে। হঠাৎ মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে, চাল চাই, ফায়ার। বন্দুকের আওয়াজ হয়। একটি ছেলে ও মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রীরা সকলে বসে পড়ে। তাদের মধ্যে একটা হাহাকার আর গোগান শোনা যায়। পুলিশেরা মার্চ করতে করতে চলে যায়। সারা স্টেজ তখন লাল আলোয় পড়ে গেছে। অমর দৌড়ে ঢোকে। আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে। শম্ভু মিত্র ঢোকেন। অমরের পিঠে টোকা দিয়ে বলে, কি অমর, এবার হাসি পাচ্ছে তো? শম্ভু মিত্র দর্শকদের দিকে তাকিয়ে বলে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। আস্তে আস্তে মঞ্চে পর্দা নিয়ে আসে। খুব ভালো হয়েছে।